আরে আরে কি অশান্তি। আরে আস্তে আস্তে চুলটা 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 দাঁড়িয়ে পড়লো কেন? আরে দুর্গোড়ার মধ্যে একটু দাঁড়ায়। আরে ভাই আসতে রে ভাই, মরে যাবো এবার। শরীর ভালো নেই, একটা অ্যাক্সিডেন্টাল কিছু ঘটেছে, আমাকে প্লিজ একটু জানতে দাও। শতরূপদা সাইডে চলে যান। ইভেন আমি আমার ক্ষেত্রেও বলতে পারি যে ইনি এমন একটা মানুষ ছিলেন যার সঙ্গে তর্ক আর ঝগড়া করার পর একটা শান্তি আসতো, অনেকদাই। তো এটা অপূরণীয় ক্ষতি। যারা বন্ধু, তাদের পরিবারের মানুষ, তাদের সমবেদনা রইল, এবং তার সঙ্গে সঙ্গে যারা সিনেমা জগতের মানুষ রয়েছেন, অনেকদা নিজস্বতায় বাঁচতেন, আপোষের রাস্তায় কোনোদিন যেতেন না। যে ধারা তিনি দিয়ে গেছেন, বিজ্ঞাপনের তার সঙ্গে কাজ করেছি, বিজ্ঞাপন একটা অন্য ধারায় বিজ্ঞাপন বানাতেন, যা সবাই জানে তার নাম বিজ্ঞাপন জগতের জন্যই অনেক বড় হয়। তারপর যখন তিনি সিনেমার কাজে হাত দিলেন, সেখানে ভূতের ভবিষ্যৎ এবং তারপর ভবিষ্যতের ভূতে আমার সঙ্গে কাজ করবার কথা হয়েছিল। তিনি ফোন করে মানে খুব অদ্ভুতভাবে বলেছিলেন, এই রুদ্র, তুমি আমায় চিনতে পারছো, আমরা একসঙ্গে কাজ করতাম। তো এটাই অনেকদা, মানে তারপর এই খবরটা, তারপর অপরাজিত। অনেকদা নিজে, আমার মনে হয় যে অপরাজিত একজন মানুষ। কখনো মনে হয়েছিল রিসেন্টলি যে মানসিক অবসাদে ভুগছেন? না, দেখা হয়েছিল লাস্ট কথার সময়, জাস্ট আমি বলেছিলাম তোমার শরীরটা কেমন লাগছে, বললো না রে তেমন জুৎসই মনে হচ্ছে না, বুঝলি। এটাই অনেকদার মতোই উত্তর ছিল। লাস্ট মাস দেড়েক আগে একটি প্রিমিয়ারে, সেই সময়তে মাস দেড়েক দুয়েক আগে একটা প্রিমিয়ারে দেখা হয়েছিল, তখন কথা হয়েছিল। খুব অল্প সময়ের জন্যই, শরীরটা খারাপ ছিল বলে চলে গেলেন। কিন্তু এই ঘটনা কেন কি, তার সঠিক তদন্তের মধ্যে দিয়ে নিশ্চয়ই উঠে আসবে। তার পরিবারের প্রতি সমবেদনা রইল, এবং আমরা আমাদের বিশ্বাস করতে ইচ্ছা করছে না এই খবরটা। বলিউডে পরপর রহস্য মৃত্যু, রাহুল, তারপরে অহিত দত্ত, এটা কি বলবেন? দেখুন, মৃত্যুর ঘটনা তো অত্যন্ত যন্ত্রণার। তবে এটা বলতে পারি যে পরিষ্কার আমাদের এই যে নতুন সরকার রয়েছে এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি বারবার যে বার্তা দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুকে আর চেপে দেওয়া হবে না, চাপা যাবে না। অনেকদার মৃত্যুর কারণ সেটা নিশ্চয়ই বেরিয়ে আসবে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের ভাই রাহুল, তার মৃত্যুর ব্যাপারে সঠিক কারণ, সঠিক তদন্ত হয়ে বেরোবে, এইটুকু বলতে পারি। এমন একটা মানুষ যিনি সবসময় বলতেন যে লড়তে হবে, আমাদের করতে হবে। আমি ভাবতেই পারছি না, মানে বিশ্বাস করতে পারছি না, ভীষণই দুর্ভাগ্যজনক ঘটনা। এবং এরকম একটা ঘটনা আমাদের ইন্ডাস্ট্রিতে ভাবা যায় না, সবাইকে নাড়িয়ে দিয়েছে ওপর থেকে নিচ সবাইকে। আমরা একসাথে, আমি অনেকদার কাছে বিজ্ঞাপনের কাজ, অনেকদার সাথে বহু কাজ করেছি, এবং আমরা বিজ্ঞাপনে কাজ করা শুধু নয়, ইয়ার্কি ঠাট্টা ফাজলামি, কত কাজটা যে কত সহজভাবে করা যায় সেটা উনি শিখিয়েছেন। সেই মানুষটা আমার সাথে এই ভোটের আগে, ইলেকশনের আগে, ইলেকশনে ওই লড়তে হবে, করতে হবে। তখন কি মনে হয়েছিল? না, কখনোই মনে হয়নি উনি মানসিকভাবে এরকমভাবে ভেঙে পড়তে পারেন, এটা মনেই হয়নি কখনো। না না, কি করে বুঝতে পারবো? বুঝতে পারা যায় জেনারেল কথা, ওনার সাথে তো এমনি জেনারেল বলতে পারবো না। এখন কি বলি বলে এটাকে নিয়ে? ডিপ্রেশন যে এতটা মানে প্রভাব বিস্তার করছে বুঝতে পেরেছিল? আমি হ্যাঁ, একটু সাইড হয়ে না, আমি এটা সত্যি কথা মনে হয়নি। একটু শারীরিকভাবে সাফার করছিলেন, অসুস্থ ছিলেন, কিন্তু আগেও কয়েকবার তো খুবই অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু
যাই হোক, এগুলো কি হয়েছে কেন হয়েছে আমার জায়গা থেকে এখন কি বলবো, কিছু সত্যি বলার অবস্থায় নেই। হ্যাঁ ঠিক, একটু দেখি ওই আসছে, সেন্টার আসছে, একটা অ্যাক্সেন্ট। হ্যাঁ, আমার খুব বন্ধু, অনেক দিনের বন্ধু, আজকের তো নয়, অনেক দিনের বন্ধু আমরা। কি থেকে কি হয়ে গেল, ডিপ্রেশন সবার জীবনে থাকে, তাই বলে কি বলবো, কিছু তো বলার নেই। শেষ কথা এটাই যে আমাদের বন্ধুটা চলে গেল, সে তো একমাত্র সেই বলতে পারবে বাবা, এমন সময় তার মনের অবস্থাটা একমাত্র সেই বলতে পারবে কি ছিল। এই তো আমি বলতে পারবো না। শারীরিকভাবে অসুস্থ ছিলেন, বহুদিন মারাত্মক অসুস্থ ছিলেন, সেই সবটাই জানি। অনেকটা ডিপ্রেশন ছিল, সেটাও জানি। কিন্তু এরকম না তাই বলে মানে এই ঘটনা ঘটে যাওয়ার মতো কোনো আঁচ আমরা পাইনি। এই ঘটনা ঘটে যাওয়ার মতো কোনো আঁচ আমরা পাইনি। মানে এটা অবিশ্বাস্য, এটা ভয়ঙ্কর লাগছে। এটা আমি তো জিজ্ঞেস করবো ভাবছিলাম তোমাদেরকে যে এটা কি ঠিক শুনলাম, মানে সুইসাইড, তারপর শুনছি সুইসাইড নোট পাওয়া গেছে। এটা সম্পর্কে তো আমিও বুঝতে পারছি না, মানে এতটা মানে এইরকম, মানে এটা যদি সত্যি হয়ে থাকে যে যেটা শুনছি, তাহলে এটা আমাদের গোটা ইন্ডাস্ট্রির লজ্জা। কেউ কি এর পেছনে থাকতে পারে কিছু? কিচ্ছু না, এরকম কোনো আজ আমরা পাইনি। আমাদের সাথে যাদের সাথে কথা হতো অনেকটা, কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে অনেকদার সাথে। তখন কি নিয়ে আলোচনা? জেনারেল আলোচনা হয়েছে, মানে জেনারেল আলোচনা, মানে কি হচ্ছে চারপাশে, পলিটিক্যাল আলোচনা, যেরকম হয় অনেকদার সাথে কথা, সব কিছু নিয়েই আলোচনা, সব কিছু নিয়ে, সিনেমা নিয়ে কথা। কিন্তু এরকম অবস্থায় সেটা তো একটু টের পাইনি। অভিনেত্রী রূপসা গুহ তিনি বলেছেন যে অনিক দত্তের সঙ্গে কারোর একটি সম্পর্ক ছিল, তিনি তাকে হয়তো বলেছেন কিছু। এই ব্যাপারে আপনি জানেন? একদম জানি না এগুলো কিছু, একদম জানি না। যে অভিনেত্রী বলেছেন তাকে জিজ্ঞেস করুন। একের পর এক এরকম ঘটনা এই টলিউডে, এটা কিভাবে এটা সত্যি বিধ্বস্ত আমরা পারছি না। আমরা বোধহয় বাবিনের ব্যাপারটা এখনো সামলে উঠতে পারিনি। না মানুষ পেরেছেন, না আমরা যারা বন্ধু তারা তো পারিনি, ছেড়েই দাও, এখনো সামলে উঠতে পারিনি। তার মধ্যে আবার এরকম একটা ঘটনা, মাঝখানে বিপ্লবদার ঘটনা, ভয়ঙ্কর খারাপ সময় যাচ্ছে আমাদের একটা, এইটুকু বলতে পারি। আমাদের উপর দিয়ে কি যাচ্ছে আমরাই জানি। টলিউড ইন্ডাস্ট্রি বারবার কেন এভাবে আক্রান্ত হচ্ছে, এভাবে একের পর এক তারকারা কেন চলে যাচ্ছেন জানি না, বুঝতে পারছি না কেন আক্রান্ত হচ্ছে, বুঝতে পারছি না একেবারে কেন হচ্ছে, বুঝতে পারছি না। কোন দিকে যাবো? হ্যাঁ, ছাদ থেকে পড়ে গেছে। কখন খবর? আমি তো খবর পেলাম 2:30 নাগাদ। একটা কাজে ছিলাম, সেখান থেকে মানে উনি তো আমার আত্মীয়, মানে বৈবাহিক সূত্রে আমার ভাসুর। তো বাড়িতে সবাই আমাদের যে গ্রুপ আছে, মানে সেখান থেকে জানলাম, জেনে আমি তারপর সঙ্গে সঙ্গে চলে এসেছি। আসলে সবাই এত বয়স্ক না, যারা মামারা এসছেন তারা সব আমার শ্বশুর হন সম্পর্কে, এত বয়স্ক মানুষ, তাদের এইটা দেখা এবং এটা ডিল করা খুব, এরকম একজন ট্যালেন্টেড মানুষ, এরকম মজার, এরকম সেন্স অফ হিউমার, কি বলবো বলো। আমরা অনেকভাবে শুনছি অসুস্থ ছিলেন, পড়ে গেছেন নাকি? অসুস্থতা তো ছিল না, সেটা তো আমরা কেউ কিছু, আমরা তো দেখিনি, আমরা তো স্পটে ছিলাম না, সেটা তো সব পোস্টমর্টেম হলে সবটা জানা যাচ্ছে। না, সেটা সে বিষয়ে এখনো কিছু জানি না। লেখা আছে নাকি মানে নিজের ইচ্ছাতেই? না, সেটা আমি এখনো জানি না, সরি, আমার অজ্ঞতা। আমি জানতে পারলে নিশ্চয়ই জানাবো, সেটা এখনো পর্যন্ত জানি না। খারাপ লাগছে, মানে হঠাৎ করে এরকম একটা নিউজ পেয়েছি, তো খুব খারাপ লাগছে। ওই জন্য দৌড়ে এসেছি মানে হসপিটালে। মানে ওনার সিনেমা আমি রিলিজ করেছি, তো সত্যি একটা দুঃখজনক, এবং বাংলা সিনেমা একজন ভালো পরিচালককে হারালো। মানে এরকম যে এরকম হতে পারে তার কোনো আভাস পেয়েছিলেন? না, একদম একটা শকিং নিউজ, এরকম মানে ভাবতে পারিনি। এটা বলা হচ্ছে যে দীর্ঘদিন ক্লিনিক্যাল ডিপ্রেশন। হ্যাঁ, সেটা এখন আমরা না কোনো সময় বুঝতে পারিনি, কোনো সময় বুঝতে পারিনি।
আর এই বয়সে ওনার চলে যেতে গ্রেট লস, কারণ এত ভালো ভালো ছবি উনি করেছেন ওদের ভবিষ্যৎ থেকে। গত বছরও যত কাণ্ড কলকাতাতে মুক্তি পেয়েছে। একদম একদম, মানে আমি নিজেও অপরাজিত রিলিজ করেছি, আমার নিজেরই খারাপ লাগছে, মানে ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। সো বাংলা সিনেমা ডেফিনেটলি একটা ওনাকে মিস করবে। আমি খুবই শকড এখন অবধি, মানে খুবই শকড। আমার কি বলবো, হঠাৎ করে খবর পেয়ে চলে এসেছি এখানে, বলার মতো কিছু নেই। অনেক মানুষ সকলেই এটা নিয়ে কি বলবো, কি বলবো, একজন মানে এত ভালো ডিরেক্টর, এত ভালো মানুষ, সারা জীবন সিদ্ধারা সোজা করে বেঁচেছেন, এবং আই এম স্টিল আন্ডার শক। আই ডোন্ট নো হোয়াট টু সে। আমাদের মাঝে মাঝে নানান রকম, মানে আমি কাজ করিনি কখনো, কিন্তু কাজের বাইরেও একটা সম্পর্ক ছিল, রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে ওনার সাথে আমার দেখা হতো, এবং শেষ দিন অবধি উনি একটা ডিপ্রেস ছিলেন কিনা আমি বলতে পারবো না। এটা হসপিটাল, আমাকে ওনার যেটা বিশেষত্ব ছিল, বিশেষ করে আপনার ভূতের ভবিষ্যতে এই যে বাংলা ভাষার আমি মনে করি বাংলা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সব থেকে বড় লস। কিছু বুঝতে পেরেছিলেন যখন কথা বলেছিলেন বা এতটা ডিপ্রেস? দেখুন অনেকটাকে তো সবাই জানেন, অনেকটা মানে সে 5 বছর 10 বছর ধরে ওরকম একটু মিউজিক্যাল একটু ইয়ে, তো ওটা দেখে তো বোঝা যায় না, বাট অনেকদা ইজ অনেকদা ডেফিনেটলি। দিদি বলো, তোরা তো সবাই বললেন, নতুন করে কিছু বলার নেই। ওই তো সবাই যেটা বললো, রুদ্র বললো শুনলাম, উনি অপরাজিত থাকবেন এবং নিজের যে ওনার মতাদর্শ চেতনায় উনি দৃঢ়ভাবে ছিলেন। আজকালকার দিনে এরকম লোক পাওয়া ক্রমশ কমে যাচ্ছে, কিছু বলার নেই। আমি এখনো খুবই শকে আছি। একজন স্পষ্টবাদী মানুষ, এটা তো ইন্ডাস্ট্রির জন্য, মানে ইন্ডাস্ট্রির জন্য স্পষ্টবাদীর জন্য না, উনি এমন এমন জিনিস বানিয়ে গেছেন যেগুলো কাল্ট ফিল্ম বলতে আমরা যেগুলো বুঝি সেইগুলো, ফলে লস তো বটে, এটা তো আর কিছু বলার নেই। বর্ণনা করাতে যায় না যে রাজকীয় মেজাজে মাথায় নামিয়ে থাকতেন, সেই মেজাজেই কিন্তু রাজার মতো রাজার বিদায় যাতে হয়, আমরা সেই প্রতীক্ষায় রয়েছি। পিজিতে তার দেহ গেছে পোস্টমর্টমভাবে নিয়ম মেনে, তারপরে বিদেশ থেকে ফিরবেন কালকে, তো তারপর লন্ডনে দেহ যাবার কথা রয়েছে এবং সেখান থেকে তার কাজ তিনি রেখে গেছেন, যা আমাদের শেখবার জন্য, ভাববার জন্য। আবার বলছি, তিনি সত্যিই অপরাজিত। পরপর দুটো রহস্যজনক মৃত্যু রুদ্রদা, উনি ভাবছিলেন তার সঠিক তদন্ত হবে এবং হচ্ছে। দায়িত্বশীল যারা ব্যক্তিরা রয়েছেন তারা এই কাজের মধ্যে দিয়ে রয়েছেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী আমার একজন গুণী মানুষের প্রয়াণে শোক প্রকাশ করেছেন, এইটুকু বলতে পারি। আর মৃত্যু প্রসঙ্গে কিছু অসুস্থ ছিলেন এইটুকু বলতে পারি, এর আগে কিছু বলবো না। এর আগে দেখুন, আমার সে জামাই হয় সম্পর্কে, তো তিনি অসুস্থ ছিলেন এইটুকুই বলতে পারি। এর আগে ঠিক নয়, এর আগে কিছু। ওনার মেয়ে আসার কথা রয়েছে, সেটা যদি একটু বলেন যে কালকে বোধহয়। হ্যাঁ, কালকে দিদিভাই এসে যাবে, ও স্টার্ট করছে, স্টকহোমে আছে, ও কালকে এসে পৌঁছে যাবে। এলেই তারপর যা আছে সেগুলো হবে আর কি। পোস্টমর্টম বডি আসবে এবং দাহকাজ যা করা সেগুলো ওরা তারপরেই হবে। আজকে তো বডি দেবে না, আজকে পোস্টমর্টম হবে কি সানসেটের পরে তো সাধারণত হয় না। তবে ওখানে ওই যে অ্যাক্টিং করে কি না, রুদ্রনীল, উনি বললেন যে হ্যাঁ যে হয়ে যাবে, কালকে ডেড বডি দেবে। আর তো কিছু ভালো কিছু খবর হলে কি বলবো, ভালো খবর তো নয়। চলে গেছেন, সে যখন চাকরি করে তখন থেকে আমি তাকে চিনি। আমার ভাগ্নির সঙ্গে প্রেম ভালোবাসা, বিয়ে হলো তার 1989-এ। ভালো লাগে চোখের সামনে চলে যেতে। থ্যাংক ইউ।
ছিলেন? বাড়িতে ছিলেন, এখন আর কে ছিলেন বলতে পারছি না। সুইসাইড নোট পাওয়া গেছে। সুইসাইড নোটে কি লেখা আছে? হ্যাঁ, কি লেখা আছে? সেটাও আমি ঠিক সঠিক জানি না, মানে ওনার এই খবর শুনে এসছি জাস্ট খবর নিতে। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে এই তো আমি বলছি, লাস্ট আমার পরশুদিন রাত্রিবেলা কথা হয়েছে। হয়তো কিছু একটা বলতেন, বাট অ্যাকচুয়ালি করতে পারছেন এখনো বোধহয় আমরা ভাবতে পারছি না যে এটা ঘটেছে, এটা জাস্ট সম্ভব। এটা অনেকটা সত্যি হচ্ছে। কি বলতে চাইবেন দিদি, এরকম একটা মর্মান্তিক ঘটনা হঠাৎ করে এরকম একটা ঘটনা, মানে কি বলতে আমরা চাইবেন? দুজনেই পিতৃহারা ওরা। মানে আমি কিছু বলার নেই আর কি। এর কোনো রিয়াকশন হয় না গো, এর কি রিয়াকশন দেবো আমি? লাস্ট 1.5-2 বছর ধরে আমি কন্টিনিউয়াসলি ওনার কাছে যেতাম, লিখতাম, ওখানে ওর সাথে আলাপ, ওখানেই প্রেম, ওখানে তারপর ওখান থেকেই বিয়ে। আর আমি 2007 থেকে চিনি, মানে মাঝে মাঝে 19 বছর। গল্প করতাম, আড্ডা মারতাম, উনি গাইড করতেন, দরকার হলে উৎসবকে বকতেন, দরকার হলে আমাকে বকতেন, উনি দরকার হলে আমরাও ওনাকে বকতাম, আমরাও দরকার হলে বকতাম। শুধু বুঝতে পেরেছিলেন যে এটা বোঝা সম্ভব? না না, এটা কেউ বুঝতে পারে বলে আমার মনে হয় না। কখনো কোনো কারণে ওরকম অ্যাকিউট অবসাদ কিছু ছিল না যাতে দেখো, মন খারাপ প্রত্যেকটা লোকের। আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে কে একেবারে বলতো মানে মাইন্ড স্পেসেতে ভীষণ হ্যাপি। আর যদি একজন মানুষ চিন্তা করেন, তার যদি মাথাটা শার্প হয়, তার যদি বুদ্ধিবৃত্তি বেশি থাকে, তাহলে তার তো আরও ডিস্টার্ব থাকার কারণ আছে। তবে মাথা কিন্তু একদম সব ছিল, লজিক্যালি ভাবছিলেন একদম, মানে ফিল্মের ব্যাপারে ওনার যে এবং একটা ছবি নিয়ে কথা হচ্ছিল, ওইটা উনি কেন করতে পারবেন না, সেটার পেছনে ওনার যে লজিকটা ওয়াজ ভেরি ক্লিয়ার, কোনো কনফিউশন নেই যে কেন করতে পারবেন না। মানে সো কিছু টলিউডে পরপর তো এরকম আত্মঘাতী মুখে মৃত্যু হলো, রহস্যজনক মৃত্যু হলো, কোথাও কি মনে হচ্ছে যে টলিউড কোথাও অনেক কিছু হারিয়ে ফেললো? ইটস এ বিগ লস টু দ্য ইন্ডাস্ট্রি, ইটস এ ভেরি ভেরি বিগ লস টু দ্য ইন্ডাস্ট্রি। অনেকদার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলা ছবি একটা বাঙালি আনা হারালো, একটা বাংলা ফ্লেভার চলে গেল। এই বাংলা ফ্লেভারটা, বিকজ অনিক দত্ত উনি ওটা আমাদের সঙ্গে কথাবার্তা যখন হতো তখন এটা বলতেন যে আমি বাংলা ছবি বানাই না, আমি বাঙালির ছবি বানাই। বাংলা ছবি মানে সেটা যে ওনার সীমাবদ্ধ থাকবে না যে একটা রিজিয়নের মধ্যে, কিন্তু এই যে কুইন্টেসেনশিয়াল বাঙালি ভদ্রলোক যেটা একটা লুপ্তপ্রায় স্পিসিসের পরিণত হচ্ছে, সেটা অনেকটা ওয়াজ পসিবলি ওয়ান অফ দ্য বিগেস্ট অফ দ্যাট আর কি। সেইটা ওর যে উইট, ওর যে রসবোধ, ওর যে বাঙালি পরিবারকে চেনা, তার যে ক্যারেক্টার তৈরি করা, তার যে ডায়ালগ, এটার মধ্যে যে বাঙালিয়ানা ছিল সেটা আর কেউ ধরতে পারে বলে আমার মনে হয়। রসবোধ, ওনার যে মানে ওই রকম রসবোধ বাঙালির মধ্যে খুব কম দেখা যায় এখন, খুব কম দেখা যায়। মানে ওটা নেই, ওটা হারিয়ে যাচ্ছে। ছিল হিউমার স্যাটায়ার, এবং শুধু স্ল্যাপস্টিক হাসি নয়, সেটার পেছনে একটা ক্ষুরোধার একটা স্যাটায়ার থাকতো আর কি। এবং ফিল্ম মেকিংটাকে কিন্তু উনি শুধু একটা প্রফেশন হিসেবে দেখতেন না, ওটা ওনার বাড়ির কাজের মতন। মানে উনি কি টাকা পয়সা খরচা হলো যাতে একটা বেশি টাকা খরচা না হয়, কতটা সেভ করা যায়, কতটা মানে প্রচণ্ড রকমভাবে কমিটেড থাকতেন এই ব্যাপারগুলোতে। এইগুলো তো খুব রেয়ার, এগুলো রেয়ার কোয়ালিটি, যে কমিটমেন্ট, একটা কাজের পেছনে কমিটমেন্ট এই বয়সে। মানে আমি একটা দেখেছি, উনি একটা পাঞ্জাবি পছন্দ হয়নি, সেই পাঞ্জাবিটা খোঁজার জন্য দুপুর রোদ্দুরে গড়িয়াহাটে মে মাসের গরমে উনি দোকানের পর দোকান ঘুরে বেড়াচ্ছেন। একটা চেয়ার দরকার, সেই চেয়ারটাই ওনার চাই, সেটার জন্য উনি মোল্লার গেট যাচ্ছেন, সেখান থেকে ওখানে আছে, ওখান থেকে নিয়ে আসবো বলে। এই যে একটা ছবির পেছনে যে যত্ন, উনি যেটা মনে করতেন, উনি একেবারে বিশ্বাস করতেন, উনি সেখান থেকে একটা চুল কোনোদিন নড়েননি। সেটাতে রাজার মতন চলে গেছেন, রাজা ছিলেন, যেটা হাসান দা একটু আগে বললেন, রাজা ছিলেন, রাজার